ইসরায়েলের বহুল আলোচিত নারী সেনা আগামকে ছেড়ে দিল হামাস। জিম্মি মুক্তির সময় এত বিশৃঙ্খলা কেন হলো? হেলিকপ্টারের ভুলেই কি প্রাণ গেল ৬৭ মার্কিন নাগরিকের? কি ঘটেছিল আকাশে? কিভাবে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ হলো? মহানবীর হিজরতের পথ আবারও বাড়াচ্ছে সৌদি আরব। নতুন করে কি কি যোগ হচ্ছে এই পথে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজায় ব্যাপক বিশৃঙ্খলা আর বহু মানুষের ভিড়ের মধ্যে দিয়ে তৃতীয় ধাপে মুক্তি পেল বহুল আলোচিত ইসরায়েলি সেনা আগাম বার্গার সহ ৮ জিম্মি। আর নির্ধারিত সময়ের অনেক পরে ১১০ ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিল ইসরায়েল। কি কারণে এই বিশৃঙ্খলা, আর কেনই বা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে দেরি করল ইসরায়েল? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চারপাশে শত শত গাজাবাসী, আর এর মধ্য দিয়ে ইসরায়েলি জিম্মিদের বের করে নিয়ে যাচ্ছেন হামাস সদস্যরা। কৌতূহলী এত গাজাবাসীর ভিড় সামলে জিম্মিদের বের করে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে হামাস সদস্যদের। কিছু কিছু জায়গায় দেখা দেয় বিশৃঙ্খল পরিস্থিতি। এই দৃশ্য দেখে ক্ষুব্ধ ইসরায়েল বিশৃঙ্খলার জেরে নির্ধারিত সময়ের অনেক পরে ১১০ ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয়। এর আগে জাবালিয়ার ধ্বংসস্তূপের একটি বাড়ি থেকে বেরিয়ে আসেন বহুল আলোচিত ইসরায়েলি জিম্মি আগাম বার্গার, যার কারণে ভেস্তে যেতে বসেছিল ইসরায়েল হামাস যুদ্ধবিরতি। ২০ বছর বয়সী আগামকে মুক্তি না দেওয়া পর্যন্ত উত্তর গাজায় ফিলিস্তিনিদের ঢুকতে দেওয়া হবে না, এমন কড়া বার্তা দিয়েছিল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের অন্যতম প্রভাবশালী এই নারীকে মুক্তি দেওয়ার শর্তে ফিলিস্তিনিদের প্রবেশের অনুমতি দেয় ইসরায়েলি প্রশাসন। আর বৃহস্পতিবার তৃতীয় ধাপের চুক্তি মেনে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় আগাম বার্গারকে। একই দিন গাদি মোসেস ও আরবেল ইয়াহুদ সহ ৫ থাই নাগরিককে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। আর ফিলিস্তিনি বন্দীদের বরণে খান ইউনিসে জড়ো হয় নারী শিশু সহ হাজার হাজার গাজাবাসী। এর আগে ২ ধাপে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি প্রশাসন ২৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। বিনিময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন মুক্তি দেয় ৭ ইসরায়েলি নারী জিম্মিকে। পরিস্থিতি শান্ত হওয়ায় উত্তর গাজায় ফিরেছে প্রায় ৫ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় প্রায় ১৫ মাস ধরে তারা বাস্তুচ্যুত অবস্থায় দিন পার করেছেন। উত্তরে ফিরলেও তাদের কষ্টের অন্ত নেই। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় নেই বসবাসের নির্দিষ্ট স্থান। খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সংকট তো রয়েছেই। ত্রাণের অপেক্ষায় থাকা এসব ফিলিস্তিনিদের দেখার কেউ নেই। ইসরায়েলি বাধা উপেক্ষা করে বিভিন্ন সংস্থার যতটুকু ত্রাণ গাজায় ঢুকছে তা পর্যাপ্ত নয় বলছেন ফিলিস্তিনিরা। গাজায় হত্যাযজ্ঞ থামলেও পশ্চিম তীরে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পশ্চিম তীরে অন্তত ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গেল বছর অক্টোবরের পর থেকে এই পশ্চিম তীরে ৮৮৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মার্কিন ইতিহাসে ভয়াবহ মার্কিন দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারকে। বুধবার রাতে ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৩ সেনা ও ৪ ক্রু সহ হতভাগ্য ৬৭ জনের কেউই আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। মরদেহের খোঁজে চলছে তল্লাশি। ভয়াবহ এই দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে হেলিকপ্টারটিকে দায়ী করেছেন মার্কিন এভিয়েশন বিশেষজ্ঞরা। কিন্তু কেন, কি বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা? দেখুন রিফাত জামান ডেস্ক রিপোর্টে। কি ঘটেছে? আকাশে বিশাল আতশবাজির মতো এমন স্ফুলিঙ্গ দেখে অনেকে ধারণাই করতে পারেনি, তা কেউ আঁচই করতে পারেনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কতটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। এটি ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তের ছবি। এভাবে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। মুহূর্তেই বিমানটি ২ টুকরো হয়ে পাশের পটোমেক নদীতে বিধ্বস্ত হয়, আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে অক্ষত অবস্থায় উল্টে ছিল। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই রাতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর অন্তত ৩০০ কর্মী। তবে রাতের বেলা ওয়াশিংটন ডিসি এবং এর আশপাশের এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় ব্যাহত হয় উদ্ধার কাজ। সকালেও চলে উদ্ধার কাজ, তবে সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা। যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ যাত্রী ও ৪ জন ক্রু ছিল, আর হেলিকপ্টারে ছিল ৩
মার্কিন সেনা, তবে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না। দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বিমানটি কানসাস অঙ্গরাজ্যের উইচিতা শহর থেকে ওয়াশিংটন যাচ্ছিল, আর সামরিক হেলিকপ্টারটি ছিল মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার, যা মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনার পর ওই বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা হলো? মার্কিন এভিয়েশন বিশেষজ্ঞরা দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে হেলিকপ্টারটিকে দায়ী করেছেন। তারা বলছেন হেলিকপ্টারটি শেষ মিনিটে 200 ফিট থেকে 350 ফিট উপরে উঠে যায়। তারা বলছেন এমন এলাকায় হেলিকপ্টারটি সাধারণত 200 ফিটের নিচে থাকার কথা ছিল, কিন্তু হেলিকপ্টারটি তা করেনি এবং 6 বার তার গতিপথ পরিবর্তন করেছে। আমার বিশ্লেষণ হলো আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি পোটামেক নদীর উপর দিয়ে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল নির্দেশনাবলী মেনে চলেছিল, কিন্তু হেলিকপ্টারটি খুব কাছ থেকে উড্ডয়ন করেছিল এবং হঠাৎ করে নদী থেকে 350 ফুট উপরে উঠে যায় এবং সংঘর্ষ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ভয়ঙ্কর এক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম ট্রুথে এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছেন, বিমানটি সম্পূর্ণ স্বাভাবিক ও সঠিক পথে বিমানবন্দরের দিকে যাচ্ছিল, তবে হেলিকপ্টারটি দীর্ঘ সময় ধরে সরাসরি বিমানের দিকে আসছিল বলে মন্তব্য করেন তিনি। রাতের আকাশ পরিষ্কার থাকা এবং বিমানটিতে আলো জ্বলার পরেও হেলিকপ্টারটি কেন উপরে বা নিচে গেল না বা মোড় নিল না, এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টটি আমেরিকার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি, যেখানে প্রতিদিন হাজার হাজার বিমান ওঠানামা করে। এ ধরনের দুর্ঘটনা এড়ানোর মতো প্রযুক্তিগত অনেক কিছুই আধুনিক বিমান ব্যবস্থায় রয়েছে। তারপরেও আবহাওয়ার কোনো বাড়তি জটিলতা ছাড়াই এমন দুর্ঘটনা কিভাবে ঘটল তা জানতে চলছে তদন্ত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। মার্কিন কেন্দ্রীয় সরকারের 20 লাখ কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে পাঠাতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই সরকারের আকার কমানো ও ব্যয় হ্রাস করার যে অঙ্গীকার তিনি করেছিলেন, সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ। নিজের ইচ্ছায় এখনই পদত্যাগ করলে খালি হাতে বিদায় নেওয়ার বদলে কর্মীরা পাবেন 8 মাসের বেতন ভাতার সমান অর্থ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 8 মাসের বেতন ভাতার লোভ দেখিয়ে 20 লাখ কর্মচারীকে চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। ক্ষমতায় বসেই সরকারের আকার ও খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পদক্ষেপের অংশ হিসাবেই আলোচনায় আসলো লাখ লাখ ফেডারেল কর্মীকে স্বেচ্ছা অবসরে পাঠানোর সরকারি পরিকল্পনা। এই খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্র জুড়ে ওঠে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় সরকারের এত বেশি সংখ্যক কর্মচারী বাদ দিয়ে ঠিকঠাক প্রশাসন চালাতে পারবেন ট্রাম্প? নিজের পিঠ বাঁচাতে কেন তিনি বিপদে ফেলছেন সাধারণ কর্মীদের? সম্প্রতি মার্কিন সরকারের মানব সম্পদ বিষয়ক সংস্থা অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট এর তরফ থেকে কয়েক লাখ ফেডারেল কর্মীর কাছে পাঠানো হয় বিশেষ ধরনের ইমেইল। সেখানে জানতে চাওয়া হয় সরকারের নেয়া ডেফার্ড রেজিগনেশন প্রোগ্রাম নামের কার্যক্রমে তারা অংশ নিতে চান কিনা। এই বিলম্বিত পদত্যাগ কর্মসূচি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় চাকরি ছাড়লে তারা পাবেন 8 মাসের বেতন ও ভাতা। তবে স্বেচ্ছায় চাকরি না ছাড়লে কি ঘটবে থেকে যাওয়া কর্মচারীদের ভাগ্যে, সেটা স্পষ্ট না করলেও ইমেইলে দেয়া হয়েছে প্রচ্ছন্ন সতর্কবার্তা। ভবিষ্যতে সরকারি ব্যয় কমানোর সময় চলে যেতে পারে তাদের চাকরি। যুক্তরাষ্ট্রে সরকার পরিচালনার জন্য প্রতি বছর খরচ হয় বিশাল অঙ্কের অর্থ। বর্তমানে ফেডারেল সরকারে কাজ করে 20 লাখের বেশি কর্মী। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছিলেন সরকারের আকার ও ফেডারেল গভর্নমেন্টের ব্যয় কমাবেন তিনি। সে লক্ষ্যে নেয়া পদক্ষেপের জেরে নতুন প্রশাসন আশা করছে তাদের দেয়া প্রস্তাব গ্রহণ করে অন্তত 2 লাখ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করবেন। ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তার ধারণা, আলোচিত প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হলে এর মাধ্যমে বাঁচবে 10,000 কোটি মার্কিন ডলার। ট্রাম্পের দেয়া এমন অফারের কড়া সমালোচনা ও তীব্র বিরোধিতা করছে আমেরিকার ফেডারেল ওয়ার্কারদের বিভিন্ন সংগঠন। 8 লাখ কর্মচারীর সংগঠন আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষিত ও অভিজ্ঞ ফেডারেল কর্মীদের কাছ থেকে বিদায় করে দিলে বিপদে পড়বে এদের উপর নির্ভর করা অসংখ্য মানুষ। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারে অসুস্থ পরিবেশ তৈরি করতে চাইছে ট্রাম্প প্রশাসন, ইচ্ছা থাকলেও যাতে নিবেদিত প্রাণ কর্মচারীরা সেখানে টিকতে না পারে।
ফেডারেল কর্মীদের চাকরি থেকে গণপদত্যাগে বাধ্য করার কোনো আইনগত অধিকার অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের নেই বলেই মনে করে বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রমিক ইউনিয়নগুলোর পক্ষ থেকে সদস্যদের অনুরোধ করা হয় তারা যেন প্রশাসনের প্রস্তাব গ্রহণ না করে। তাদের দাবি, নিয়মনীতি ছাড়া জোরপূর্বক কর্মী ছাঁটাইয়ের কোনো আইনগত সুযোগ নেই। সে কারণেই ভয়ভীতি ও লোভ দেখিয়ে স্বেচ্ছা পদত্যাগের উস্কানি দিচ্ছে ট্রাম্পের দপ্তর। কেন্দ্রীয় সরকারের আকার ছোট করতে গিয়ে মার্কিন প্রশাসনকে নতুন কোনো বিপদে ফেলেন কিনা ডোনাল্ড ট্রাম্প, সেটা নিয়ে রয়েছে আশঙ্কার অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে অবৈধ অভিবাসীদের আটক করে গুয়ান্তানামো বেতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য বিতর্কিত একটি আইনেও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন তিনি। একে বর্বর কর্মকাণ্ড বলেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। অবৈধ অভিবাসী আর অনুপ্রবেশকারীদের জন্য যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর দেশে পরিণত করতে বুধবার লেইকেন রিলে অ্যাক্টে সই করেন ট্রাম্প। এতে অবৈধ অভিবাসীদের এখন দুষ্কৃতকারী হিসেবে দেখবে আইন শৃঙ্খলা বাহিনী। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার না করলে আইনি জবাবদিহিতার মুখে পড়তে হবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে। এদিকে অবৈধ অভিবাসীদের ধরে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সেখানে কয়েদি রাখার ব্যবস্থা সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে তিনি জানিয়েছেন মার্কিনীদের নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারী সবচেয়ে কুখ্যাত বহিরাগত অপরাধীদের সেখানে রাখা হবে। কমপক্ষে 30,000 কয়েদি রাখার ব্যবস্থা করতে প্রতিরক্ষা বিভাগ আর হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট। বলেন, নির্যাতনের জন্য কুখ্যাত জানার পরও সেখানে অবৈধ অভিবাসীদের পাঠানোর নির্দেশটি স্পষ্ট বর্বরতা। কয়েদিদের ওপর অমানসিক নির্যাতনের জন্য কুখ্যাতি আছে গুয়ান্তানামো বে কারাগারের। সেখানে নির্যাতনের মাত্রা এতটাই বর্বর যে একে পৃথিবীর নরক বলে আখ্যায়িত করা হয়। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের নেতা আহমেদ আল সারাকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। একই সাথে দেশটির সংবিধান স্থগিতেরও ঘোষণা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে তৈরি করা হবে নতুন সংবিধান। সরকার পরিচালনার জন্য সারাকে এই অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়। হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্ট। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের 2 মাস পর নতুন প্রেসিডেন্ট পেল সিরিয়া। আসাদকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর নেতা আহমেদ আল সারা ওরফে আল জোলানিকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানী দামেস্কে আসাদকে উৎখাতে ভূমিকা রাখা সকল বিদ্রোহী গোষ্ঠীর অংশগ্রহণে আয়োজিত এক সম্মেলন থেকে আল সারাকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। সম্মেলনে সারা যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে অগ্রাধিকারের ভিত্তিতে যেসব কাজ করতে হবে তার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, সবার আগে জরুরি বৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর যে শূন্যতা বিদ্যমান সেগুলো পূরণ করা। দ্বিতীয়ত প্রয়োজন ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকদের শান্তি নিশ্চিত করা। একই সাথে বিরোধীদের ওপর প্রতিশোধ বা সহিংসতা রোধ। তৃতীয়ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক করা, বিশেষ করে সামরিক নিরাপত্তা ও পুলিশ বাহিনী, কেননা নাগরিকদের নিরাপত্তাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল গনি জানান, ওই সম্মেলনে সিরিয়ার সংবিধান স্থগিতেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হবে নতুন সংবিধান রচনা। এদিকে ওই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আসাদ সরকারের পার্লামেন্টও বিলুপ্ত ঘোষণা করা হয়। অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠন করবেন সারা। এছাড়া আসাদ আমলের নিরাপত্তা সংস্থাগুলোকেও বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই সাথে আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠীগুলো বিলুপ্ত করে তাদের সদস্যদের রাষ্ট্রীয় সংস্থাগুলোতে আত্মীকরণেরও ঘোষণা আসে। এছাড়াও সম্মেলনের মধ্য দিয়ে বিলুপ্ত ঘোষণা করা হয় স্বৈরশাসক বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টিকেও। আসাদ পরিবার কয়েক দশক ধরে সিরিয়া শাসন করে আসছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিশ্চিত করা হয়নি। এর আগে সারা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হল নতুন সংবিধান রচনা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের দিকে এগিয়ে যাওয়া। এ লক্ষ্যে ভোটার তালিকাও হালনাগাদ করবে এ সরকার। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন যুগে প্রবেশ করল সিরিয়া। সিরিয়ার শাসন ক্ষমতায় আরও জোরালো হল সারার প্রভাব। আগামীতে তিনি কোন পথে হাঁটবেন, কিভাবে সংস্কারগুলো করবেন তার উপরই নির্ভর করবে দেশটির ভবিষ্যৎ।
হিজল জোবায়ের, বাংলা ভিশন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন সেই ঐতিহাসিক গমন পথটি ফের তৈরি করার লক্ষ্যে নবীর কদম নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সম্প্রতি মদিনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে এই প্রকল্পের উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। প্রকল্পের আওতায় মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করা 470 কিলোমিটারের একটি পথ পুনর্গঠন করা হচ্ছে, যার 305 কিলোমিটার পথ দর্শনার্থীদের জন্য হাঁটার উপযোগী করা হবে। এই পথের সঙ্গে সংযুক্ত করা হবে 41টি ঐতিহাসিক নিদর্শন, যা নবীজির হিজরতের ঘটনাকে তুলে ধরবে। বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনা শরীফে গমন বা হিজরত ছিল এক ঐতিহাসিক ঘটনা। ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে তার সবচেয়ে প্রিয় মানুষেরাই যখন বিরোধিতা শুরু করে, তখন তিনি মক্কা মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দের সেই হিজরতের ঘটনা ছিল মানবতার বৃহত্তম স্বার্থে ত্যাগ ও বিসর্জনের এক সাহসী পদক্ষেপ। এবার সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিল সৌদি আরব। পবিত্র মক্কা থেকে যে পথে পবিত্র মদিনায় হিজরত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই স্মৃতি বিজড়িত পথকে নতুন করে সৃষ্টি করা হয়েছে। এজন্য ঘোষণা করা হয়েছে ইন দ্য প্রফেট স্টেপস বা নবীর কদম প্রকল্প। সম্প্রতি ঐতিহাসিক উহুদ পাহাড়ের কাছে আয়োজিত একটি অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন করেছেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নবীর কদম প্রকল্পের আওতায় মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করা 470 কিলোমিটারের একটি পথ পুনর্গঠন করা হচ্ছে, যার 305 কিলোমিটার পথ দর্শনার্থীদের জন্য হাঁটার উপযোগী করা হবে। এই পথের সঙ্গে সংযুক্ত করা হবে 41টি ঐতিহাসিক নিদর্শন, যা নবীজির হিজরতের ঘটনাকে তুলে ধরবে। সেই সঙ্গে 5টি বিশেষ স্টেশনে হিজরতের সময়কার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করা হবে। ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে দর্শনার্থীদের গভীর ধারণা দিতে নির্মাণ করা হচ্ছে একটি হিজরত জাদুঘর। পথ বরাবর 8টি স্টেশন থাকবে, যা হিজরতের বিষয়গুলো তুলে ধরবে। এছাড়া দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পথের পাশে 30টিরও বেশি রেস্তোরাঁ ও 50টি দোকান নির্মাণ করা হবে। সৌদি আরবের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণের জন্য এই প্রকল্পকে একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার মতে এর মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এটি পরিকল্পিত হয়েছে, যা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। প্রকল্পের নকশা অনুযায়ী প্রতিদিন 12,000 দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন। হজ ও ওমরার জন্য মক্কা ও মদিনা শহর দুটি সারা বিশ্বের মুসলিমদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সৌদি আরবের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সম্প্রতি মক্কা ও মদিনায় বিদেশিদের বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে দেশটি। ইতোমধ্যে ইসলামের পবিত্র শহর দুটিতে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে আইন প্রণয়ন করেছে সৌদি সরকার। সৌদি আরবের শেয়ার বাজার উপসাগরীয় অঞ্চলের মধ্যে বৃহত্তম, যার বাজার মূল্য 10.2 ট্রিলিয়ন রিয়াল। সুদূরপ্রসারী এসব সিদ্ধান্ত তেল ও হজ ওমরার উপর নির্ভরশীল হয়ে পড়া সৌদি অর্থনীতিতে বৃহৎ দিগন্তের উন্মোচন করবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।